फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल। तो आज के আমরা ক্লাস 12 এর ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইলেকট্রোকেমিস্ট্রির আগের ভিডিওগুলো প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা যে দেখে নিতে পারো। তো আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের যদি আমি লঘুতা বৃদ্ধি করি তাহলে তার স্পেসিফিক কন্ডাক্টেন্স বা কাপ্পা মানে যেটাকে বলে আপেক্ষিক পরিবাহিতা এবং মোলার পরিবাহিতা ল্যামডা এম এর মানটা কীভাবে পরিবর্তন হবে বা কীরূপ পরিবর্তন হবে এবং তার সঙ্গে আসবো আমরা কোল্লাস ল বা কোল্লাসের সূত্র। তো সেটা বলার আগে আমরা কয়েকটা বিষয় দেখে নিই। পরিবাহিতা কী কী বিষয়ের উপর নির্ভর করে? পরিবাহিতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এক নম্বর হলো আয়নের সংখ্যা। আয়নের সংখ্যা কোনো জলীয় দ্রবণে মানে কোনো তড়িৎ বিশ্লেষ্যের জলীয় দ্রবণে আয়নের সংখ্যা অর্থাৎ ক্যাটায়ন ও অ্যানায়নের সংখ্যা যত বাড়বে তার পরিবাহিতা অর্থাৎ কন্ডাক্টেন্সও তত বাড়বে। কেন? কারণ আমরা জানি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতার জন্য দায়ীকে আয়ন। তো আয়নগুলো যত আয়নের সংখ্যা বাড়বে তত পরিবাহিতা বাড়বে। আয়নের সংখ্যা বাড়লে এটা হচ্ছে বাড়ার চিহ্ন আর এটা হচ্ছে কমার চিহ্ন, মানে এটা বৃদ্ধি এটা হ্রাস। ওকে, তো আয়নের সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে তার পরিবাহিতাটাও বৃদ্ধি পাবে। দু নম্বর কি? আয়নগুলির গতিবেগ। আয়নগুলির গতিবেগ, এই আয়নগুলির গতিবেগ যত বেশি হবে তত কিন্তু তার পরিবাহিতাটাও সেই জলীয় দ্রবণের সেই ইলেকট্রোলাইটিক সলিউশনের পরিবাহিতাটাও কিন্তু বেশি হবে। আয়নের গতিবেগ যত বেশি হবে তার পরিবাহিতাটাও কিন্তু তত বেশি হবে। পরিবাহিতাটাও তত বেশি হবে। তিন নম্বর ফ্যাক্টর কি? আয়নের চার্জের মাত্রা। চার্জের মাত্রা যত বাড়বে পরিবাহিতাটাও তত বাড়বে। চার্জের মাত্রা বলতে কি? যদি আমি সমান সাইজের প্রায় সমান সাইজের দুটো আয়নের একটার চার্জ আছে পজিটিভ +2 চার্জ আর একটা হচ্ছে +1 চার্জ, তাহলে এক নম্বর কন্ডিশন কি? তাহলে কিন্তু সাইজটা প্রায় সমান হতে হবে। ওকে, তার সাইজটা সমান হতে হবে এবং তার চার্জের মাত্রাটা যার বেশি হবে তার কিন্তু পরিবাহিতাটাও বেশি হবে। যদি কারোর +2 চার্জ হয় তার পরিবাহিতাটা বেশি হবে, আর যদি কারোর +1 হয় তার পরিবাহিতাটা কম হবে। তার জন্য কী হতে হবে? তার সাইজটা কিন্তু প্রায় সমান হতে হবে। ওকে, এরপর যেটা আসছি না, কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের যদি আমি তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণের যদি আমি লঘুতা বৃদ্ধি করি অর্থাৎ গাঢ়ত্ব যদি হ্রাস করি তাহলে তার স্পেসিফিক কন্ডাক্টেন্স বা কন্ডাক্টিভিটি যেটাকে আমরা কাপ্পা দিয়ে ডিনোট করি সেটার মানের কি পরিবর্তন হবে? মানে কি বলতে চাইছি আমি? লঘুতা বৃদ্ধি করলে কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের যদি আমি লঘুতা বৃদ্ধি করি অর্থাৎ গাঢ়ত্ব যদি হ্রাস করি তাহলে কাপ্পার কি পরিবর্তন হবে? কাপ্পা অর্থাৎ আপেক্ষিক পরিবাহিতার কি পরিবর্তন হবে? তো সাপোজ আমি একটা পাত্রে NaCl এর জলীয় দ্রবণ নিয়েছি। কি নিয়েছি? NaCl এর জলীয় দ্রবণ নিয়েছি এবং সেই জলীয় দ্রবণের পরিমাণটা কত? 1 লিটার। দ্রবণটা কত আছে? 1 লিটার, অর্থাৎ ভলিউমটা বা আয়তনটা 1 লিটার। এবং তাতে ধরা যাক, আমি ধরে নিচ্ছি একটা Na+ আছে এবং একটা Cl- আছে। কটা আছে? একটা Na+ আছে এবং একটা Cl- আছে। ওকে, এবারে আমি এটাকে লঘু করছি, এই দ্রবণটাকে আমাকে লঘু করতে হবে, মানে বাইরে থেকে আমাকে জল অ্যাড করতে হবে। বাইরে থেকে H2 অ্যাড করছি। সাপোজ আমি বাইরে থেকে আরও 1 লিটার H2 অ্যাড করলাম, তাহলে এখন কি হলো? এখন পাত্রটাতে টোটাল NaCl এর সলিউশনটা কতটা হলো? টোটাল সলিউশন এখন কিন্তু 2 লিটার হয়ে গেল। টোটাল যে NaCl এর জলীয় দ্রবণটা সেটা আমার 2 লিটার হয়ে গেল। কিন্তু এখন Na+ আর Cl- কে বাইরে থেকে অ্যাড করেছি, মানে আমি NaCl কি বাইরে থেকে অ্যাড করেছি? NaCl তো বাইরে থেকে অ্যাড করিনি। তার মানে NaCl এর পরিমাণটা অর্থাৎ Na+ এবং Cl- এর পরিমাণটা কিন্তু সেমই থেকে যাচ্ছে। তো তাহলে এখন আমার জলীয় দ্রবণটা কিন্তু 2 লিটার হয়ে গেল, কিন্তু NaCl এর কোনো পরিবর্তন হলো না। অর্থাৎ তখনও যা NaCl ছিল এখনও তাই NaCl আছে, অর্থাৎ তখনও যে Na+ এবং Cl- ছিল এখনও সে একই আছে।
তো এখন যদি আমি দেখতে চাই প্রথম অবস্থায় 1 লিটারে টোটাল আয়ন কত ছিল, একটা Na প্লাস এবং একটা Cl মাইনাস, মানে টোটাল 1 + 1 সমান দুটো আয়ন ছিল, এটা ধরে নিয়েছি আমি। তো 1 লিটারে আগে আয়ন ছিল দুটো, 1 লিটার সলিউশনে আগে আয়ন ছিল দুটো, লঘু করার পর কি হলো 2 লিটারে আয়ন হলো, এখানে কত আছে দুটো আয়ন, তো এখন লঘু করার পর 2 লিটারে আয়ন হলো দুটো, 2 লিটারে দুটো আয়ন। তো স্পেসিফিক কন্ডাক্টেন্স বা আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞা থেকে আমরা কি জানি, আপেক্ষিক পরিবাহিতা বা কাপ্পা এর সংজ্ঞাটা কি, একক আয়তনের কন্ডাক্টেন্স, একক আয়তনের পরিবাহিতা বা কন্ডাক্টেন্স। তার মানে কি আমাকে পরিবাহিতাটাকে 1 এর রেসপেক্টে বের করতে হবে, পরিবাহিতাটা আমাকে 1 এর রেসপেক্টে বের করতে হবে। তো লঘু করার পর কি দেখলাম 2 লিটার দ্রবণে আয়ন আছে দুটো, তাহলে আমাকে 1 এর রেসপেক্টে বের করতে হবে, কারণ কাপ্পা সমান একক আয়তনের পরিবাহিতা। তাহলে এখন 1 লিটার দ্রবণে কটা আয়ন আছে, 2/2 সমান একটা আয়ন আছে। তো তাহলে লঘু করার আগে মানে দ্রবণটা যখন গাঢ় ছিল তখন 1 লিটারে আয়ন ছিল দুটো, এখন দেখছি 1 লিটারে আয়ন আছে একটা। তো আমরা কি জানি আয়নের সংখ্যা বাড়লে কন্ডাক্টেন্স বা স্পেসিফিক কন্ডাক্টেন্স বাড়বে, এবং আয়নের সংখ্যা কমলে স্পেসিফিক কন্ডাক্টেন্স বা কাপ্পা বা আপেক্ষিক পরিবাহিতা কমবে। আয়নের সংখ্যা বাড়লে বাড়বে, আয়নের সংখ্যা কমলে কমবে। তো এখন দেখতে পাচ্ছি আমি ইউনিট ভলিউমে অর্থাৎ একক আয়তনে আয়নের সংখ্যা কমে যাচ্ছে। তার মানে কি বলতে পারি আমি, লঘুতা বৃদ্ধি করলে আপেক্ষিক পরিবাহিতা কমে যাবে। কেন কমে যাচ্ছে, কারণ একক আয়তনে আয়নের সংখ্যাটা কমে যাচ্ছে। লঘু করার ফলে একক আয়তনে আয়নের সংখ্যাটা কমে যাচ্ছে, যার ফলে আমার লঘুতা বৃদ্ধিতে আপেক্ষিক পরিবাহিতা বা স্পেসিফিক কন্ডাক্টেন্স বা কাপ্পা সেটার মানটা কমে যাচ্ছে। তো এবার আমরা দেখব যে লঘুতা বৃদ্ধিতে অর্থাৎ গাঢ়ত্ব হ্রাসে মোলার পরিবাহিতার কিভাবে পরিবর্তন হয়। তো মোলার পরিবাহিতা যদি আমি সিম্পল সংজ্ঞা নিই, মোলার পরিবাহিতা কাকে বলে, সিম্পল ভাবে বলতে পারি 1 মোল তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতা, 1 মোল তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতা। ওকে, এবং এর যে ইকুয়েশনটা সেটা কি, এবং মোলার পরিবাহিতাকে কি দিয়ে ডিনোট করাই, ল্যামডা এম দিয়ে ডিনোট করাই, এবং এর ইকুয়েশনটা কি, ল্যামডা এম ইজ ইকুয়াল টু কাপ্পা ইন্টু ভি। এটা আমি আগের ভিডিওতে বলেছি, যদি কেউ দেখে না থাকো তাহলে প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। ল্যামডা এম ইজ ইকুয়াল টু কি, কাপ্পা ইন্টু ভি, যেখানে ল্যামডা এম হচ্ছে মোলার পরিবাহিতা, কাপ্পা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, এবং ভি হচ্ছে যে তড়িৎ বিশ্লেষ্য জলীয় দ্রবণটা তার আয়তন। ওকে, তো এবার যখন আমি এই তড়িৎ বিশ্লেষ্যের জলীয় দ্রবণের আমি লঘুতা বৃদ্ধি করবো অর্থাৎ গাঢ়ত্ব হ্রাস করব, তখন ল্যামডা এম এর কি পরিবর্তন হবে সেটা আমরা এখন দেখব। তো আমি এইমাত্র কি দেখলাম যে যদি লঘুতা বৃদ্ধি করি তাহলে কাপ্পার মানটা কমে যায়, লঘুতা বৃদ্ধি করলে কাপ্পার মানটা কমে যাচ্ছে, আমি এইমাত্র দেখলাম। কিন্তু আবার লঘুতা বৃদ্ধি করা মানে কি, আরো বেশি পরিমাণে জল অ্যাড করা মানে কি দ্রবণটার আয়তনটা বেড়ে যাবে, মানে এখানে ভি অর্থাৎ ভলিউমটা সেটা কিন্তু বেড়ে যাবে। কাপ্পার মানটা কমে যাচ্ছে কিন্তু ভলিউম অর্থাৎ আয়তনের মানটা বেড়ে যাচ্ছে, তাহলে ল্যামডা এর কি পরিবর্তন হবে। তো দেখা গেছে কি এখানে কাপ্পার হ্রাসের তুলনায় আয়তনের বৃদ্ধির প্রভাবটা বেশি। আপেক্ষিক পরিবাহিতা যতটা না হ্রাস ঘটবে তার থেকে আয়তনের বৃদ্ধির পরিমাণটা বা আয়তন বৃদ্ধির প্রভাবটা এখানে বেশি, যার জন্য লঘুতা বৃদ্ধিতে কি হয়, ল্যামডা এম এর মানটা বৃদ্ধি পায়। লঘুতা বৃদ্ধিতে কি হয়, ল্যামডা এম এর মানটা বৃদ্ধি পায়। লঘুতা বৃদ্ধি করলে ল্যামডা এম বা মোলার পরিবাহিতার মানটা কিন্তু বৃদ্ধি পায়। তো এটার কারণটা কি, কেন এরকম হলো। তো এর জন্য আমাকে দুটো ব্যাপার দেখতে হবে। আমরা জানি তড়িৎ বিশ্লেষ্য কত রকম হয়, দু রকমের হয়, তীব্র তড়িৎ বিশ্লেষ্য এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তো দুটোর জন্যই আমার আলাদা আলাদাভাবে কারণটা আমরা দেখতে পারি, একটা কি স্ট্রং ইলেকট্রোলাইট আর একটা উইক ইলেকট্রোলাইট। তো একটা কি স্ট্রং ইলেকট্রোলাইট
বা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, একটা হলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য স্ট্রং ইলেকট্রোলাইট, আরেকটা কি মৃদু তড়িৎ বিশ্লেষ্য বা উইক ইলেকট্রোলাইট। তো তীব্র তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণের ক্ষেত্রে কি হয়, স্ট্রং ইলেকট্রোলাইট বা তীব্র তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণের ক্ষেত্রে কি হয়, এটা জলীয় দ্রবণের সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যেতে পারে। তার মানে কি, যদি আমি একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য নিই HCl, সেটা যখন জলীয় দ্রবণে বিয়োজিত হবে তখন H+ এবং Cl- আয়ন দেবে। ওকে, তো এক্ষেত্রে কি হয়, আমি যতটা H+ নেব বা যত মোল বা যত সংখ্যক HCl নেব তত সংখ্যক কিন্তু HCl আমার বিয়োজিত হয়ে যাবে। কিন্তু উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কি হয়, আমি যতটা তড়িৎ বিশ্লেষ্য নেব ততটা কিন্তু বিয়োজিত হবে না, কিছু পরিমাণ বিয়োজিত হবে। যেমন যদি আমি এখানে অ্যাসিটিক অ্যাসিড নিই, অ্যাসিটিক অ্যাসিড একটা উইক ইলেকট্রোলাইট, তো এটা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কি করবে, CH3COO- আয়ন প্লাস H+ আয়ন তৈরি করবে। তো আমি এখানে যদি স্ট্রং এর ক্ষেত্রে, তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে যদি আমি 10 মোল HCl নিয়ে থাকি, সাপোজ যদি আমি এখানে 10 মোল HCl নিয়ে থাকি, তো t=0 সময়ে মানে প্রথমে যদি আমার 10 মোল HCl নিয়ে আমি, তো সেটাকে যদি আমি জলীয় দ্রবণে বিয়োজিত করি, t সময়ে কি হবে, 10 মোল H+ এবং 10 মোল Cl- আমি পাবো। অর্থাৎ 10 মোল HCl কিন্তু বিয়োজিত হয়ে গেছে, যার ফলে আমি 10 মোল H+ এবং 10 মোল Cl- পাচ্ছি, মানে পুরোপুরি বিয়োজিত হয়ে যাচ্ছে। কিন্তু উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কি হবে, যদি আমি এখানে 10 মোল আমি অ্যাসিটিক অ্যাসিড নিই প্রথমের দিকে যদি 10 মোল অ্যাসিটিক অ্যাসিড নিই এবং টি সময় পর মানে কিছু সময় পর যদি দেখি সাপোজ আমার হয়তো 2 মোলই বিয়োজিত হতে পেরেছে, কতটা বিয়োজিত হতে পেরেছে, সাপোজ ধরে নিচ্ছি আমার 2 মোল বিয়োজিত হতে পেরেছে। তো এখানে পুরোপুরি কিন্তু বিয়োজন সম্ভব নয়। মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে জলীয় দ্রবণে সেই তড়িৎ বিশ্লেষ্যটা পুরোপুরিভাবে বিয়োজিত হতে পারে না, কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে জলীয় দ্রবণে পুরোপুরি বিয়োজিত হয়ে যেতে পারে, তাতে গাঢ়ত্ব যাই হোক না কেন তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কিন্তু পুরোপুরি বিয়োজিত হয়ে যায়। কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষণের সঙ্গে একটু পরিবর্তন হয়, গাঢ়ত্বের সঙ্গে পরিবর্তন হয়। এখানে আমাকে একটা টার্ম জানতে হবে, সেটা হচ্ছে আলফা বা বিয়োজন মাত্রা। আলফা বা বিয়োজন মাত্রা সেটা আমাকে জানতে হবে। তো আলফা কি, যত মোল বা যত সংখ্যক তড়িৎ বিশ্লেষ্য বিয়োজিত হয়েছে, যত সংখ্যক বিয়োজিত হয়েছে বাই মোট যত সংখ্যক আমি নিয়েছিলাম, মোট যত সংখ্যক নিয়েছিলাম। আমি একদম সিম্পল ভাষায় লিখছি, মানে কি আলফার সংজ্ঞাটা কি, যত সংখ্যক তড়িৎ বিশ্লেষ্য বিয়োজিত হয়েছে বাই যত সংখ্যক আমি তড়িৎ বিশ্লেষ্য আমি নিয়েছিলাম। তো স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আলফাটা কিন্তু 1 হয়ে যায়, স্ট্রং ইলেকট্রোলাইট বা তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আলফাটা 1 হয়ে যায়, কারণ এখানে যত সংখ্যক, সাপোজ এখানে যদি ধরি আমি কি হচ্ছে 10 মোল আমি HCl নিয়েছিলাম, কতটা টোটাল নিয়েছিলাম 10 মোল নিয়েছিলাম, তাহলে তোলায় আমি 10 লিখছি এবং কত মোল বিয়োজিত হয়ে গেছে 10 মোল বিয়োজিত হয়ে গেছে, তাহলে 10/10 = 1। তো এখানে তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আলফাটা 1 হয়ে যায়, কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কিন্তু আলফাটা 1 হয় না, আলফাটা মাচ লেস দেন 1 হয়, মানে 1 এর থেকে অনেক কম হয়। ওকে, তো এবার যেটা দেখবো, তীব্র তড়িৎ বিশ্লেষ্য বা স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে দ্রবণের গাঢ়ত্ব হ্রাস করলে বা লঘুতা বৃদ্ধি করলে মোলার পরিবাহিতার কি পরিবর্তন হবে। দুটোর ক্ষেত্রে পরিবর্তনের মানটা কিন্তু আলাদা, তীব্র এবং মৃদুর ক্ষেত্রে। প্রথমে আমরা তীব্র তড়িৎ বিশ্লেষণ নিয়ে আলোচনা করছি। তো স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কি হয়, সাপোজ একটা পাত্রে স্ট্রং ইলেকট্রোলাইট আছে, ওকে, স্ট্রং ইলেকট্রোলাইটের সলিউশন আছে Na+ এবং Cl-। গাঢ় অবস্থায় কি হয়, Na+টা হচ্ছে পজিটিভ চার্জ এবং Cl- হচ্ছে নেগেটিভ চার্জ, এটা কি আমি দেখছি গাঢ় অবস্থায়। ওকে, যখন আমি লঘুতা বৃদ্ধি করিনি, Na+ হচ্ছে পজিটিভ চার্জ এবং Cl- হচ্ছে নেগেটিভ চার্জ। তো গাঢ় দ্রবণের ক্ষেত্রে কি হয়, এই ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো খুব কাছাকাছি থাকে, কি থাকে, খুব কাছাকাছি থাকে, ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো খুব কাছাকাছি থাকে। তার ফলে কি হয়, এবং দুটো অপোজিট চার্জ, ক্যাটায়ন এবং অ্যানায়নটা কাছাকাছি থাকছে এবং ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জটা অপোজিট চার্জ, দুটো অপোজিট চার্জ যদি কাছাকাছি থাকে তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন বা আকর্ষণ বলটা কিন্তু খুব বেশি হয়। দুটো বিপরীত আধানযুক্ত আয়ন
যদি কাছাকাছি থাকে তাহলে তাদের মধ্যে আকর্ষণ বলটা বেশি হয়। যার জন্য কি হয়, এই Na+টা যখন স্বাধীনভাবে বিচরণ করতে চায়, Na+টা যখন জলীয় দ্রবণে স্বাধীনভাবে বিচরণ করতে চায়, পরিবাহিত হতে চায়, তখন কিন্তু এই Cl- টেনে ধরে, মানে Cl- বাধা দেয়। সেমভাবে যখন Cl- জলীয় দ্রবণে স্বাধীনভাবে বিচরণ করতে চায়, তখন এই Na+টা কিন্তু একে কিছু পরিমাণ টেনে ধরে। যার ফলে কি হয়, Na+ এবং Cl- দুটোই স্বাধীনভাবে ঠিকঠাকভাবে বিচরণ করতে পারে না। এক্ষেত্রে যদি আমি লঘু দ্বারা বৃদ্ধি করি, তো এখানে আয়নের সংখ্যার কিন্তু কোনো পরিবর্তন হবে না। কারণ কি, এরা গাঢ় দ্রবণেও সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যায়, আবার যদি দ্রবণটাকে লঘু করি তাহলে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যায়। তাহলে এখানে আয়নের সংখ্যার কোনো পরিবর্তন হবে না। কিন্তু কি হবে, যদি দ্রবণটাকে আমি লঘু করি, বাইরে থেকে যদি আমি H2O অ্যাড করি, তখন কি হবে, Na+ এবং Cl- এই দুটোর মধ্যে দূরত্বটা বেড়ে যাবে। Na+ এবং Cl- দুটোর মধ্যে দূরত্বটা বেড়ে যাবে। যার ফলে কি হবে, Na+ আর Cl- আকর্ষণ করতে পারবে না, মানে Na+ এবং Cl- মধ্যে কি হবে, আকর্ষণ বলটা কমে যাবে। আকর্ষণ বলটা কমে যাবে কাদের মধ্যে, Na+ এবং Cl- মধ্যে যে আকর্ষণটা সেটা কমে যাবে। তাহলে কি হবে, Na+ এবং Cl- দুটোই স্বাধীনভাবে বিচরণ করতে পারবে, অনেকটা স্বাধীনভাবে বিচরণ করতে পারবে। তাদের যদি আকর্ষণ বলটা কমে যায় আস্তে 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 আস্তে, তাহলে তাদের স্বাধীনভাবে বিচরণ করতে পারবে। তাহলে তাদের কি হবে, আর যদি স্বাধীনভাবে আয়নগুলো বিচরণ করতেই পারে, আয়নগুলো যখন স্বাধীনভাবে বিচরণ করতে পারে, তাহলে তাদের পরিবাহিতাটা, অর্থাৎ মোলার পরিবাহিতা কিন্তু বেড়ে যাবে। কারণ আমরা কি জানি যে আয়নের পরিবহন মানে পরিবাহিতা। জলীয় দ্রবণে আয়ন পরিবাহিতার জন্য দায়ী কে, জলীয় দ্রবণের পরিবাহিতা বা কন্ডাক্টেন্সের জন্য দায়ী কে, আয়নগুলি। তো আয়নগুলো যদি স্বাধীনভাবে পরিবাহিত হতে পারে, তাহলে তাদের কন্ডাক্টেন্সটা এখানে বেড়ে যাবে। তো তাহলে কি হচ্ছে, আমি আরেকবার বলছি, গাঢ় দ্রবণে আয়নগুলো কাছাকাছি থাকে, তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করে, আয়নগুলো স্বাধীনভাবে বিচরণ করতে পারে না। এবার যদি আমি দ্রবণটাকে লঘু করে দিই, তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আয়ন সংখ্যার কোনো পরিবর্তন হবে না, কারণ তারা গাঢ় দ্রবণেও সম্পূর্ণরূপে বিয়োজিত হতে পারে, এখানেও সেই একইভাবে সম্পূর্ণরূপে বিয়োজিত থাকবে। তো আয়নের সংখ্যা বাড়ার কোনো প্রশ্ন থাকছে না। তাহলে কিসের পরিবর্তন হবে, এখানে আয়নগুলোর গতিবেগটা বেড়ে যাবে। কেন বেড়ে যাবে, কারণ তাদের মধ্যে যে দূরত্বটা বেড়ে যাবে লঘু করলে, Na+ এবং Cl- অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে দূরত্বটা বেড়ে যাচ্ছে। ওকে, তাহলে তাদের ফোর্স অফ অ্যাট্রাকশন অর্থাৎ আকর্ষণ বলটা কমে যাবে। আকর্ষণ বলটা কমে গেলেই তাদের দুটো স্বাধীনভাবে, ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো স্বাধীনভাবে বিচরণ করতে পারবে এবং তাদের গতিবেগটা বেড়ে যাবে। আর আমরা জানি আয়নের গতিবেগ বাড়লেই কন্ডাক্টেন্স বা মোলার পরিবাহিতা যাই বলি না কেন সেটা বেড়ে যাবে। তাহলে কি হচ্ছে, লঘুতা বৃদ্ধি করলে আকর্ষণ বল কমে যাচ্ছে, আয়নগুলোর গতিবেগটা বেড়ে যাচ্ছে। তাহলে কি হবে, তার ফলস্বরূপ λm অর্থাৎ পরিবাহিতাটাও কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে কি পেলাম কনক্লুশন, তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে তীব্র তড়িৎ বিশ্লেষ্য তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে যদি আমি লঘুতা বৃদ্ধি করি, তাহলে কিন্তু পরিবাহিতাটা বাড়বে। কিন্তু এই পরিবাহিতা বাড়ার কারণটা কি, শুধুমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে গতিবেগ বেড়ে যাবে। তার শুধুমাত্র কি হবে, গতিবেগটা বেড়ে যাচ্ছে, তার জন্য এই পরিবাহিতাটা বাড়বে। এবার আমরা দেখব মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে গাঢ়ত্ব বৃদ্ধির সঙ্গে মোলার পরিবাহিতা কিভাবে পরিবর্তন হয়। ওকে, তো আমি তার জন্য একটা মৃদু তড়িৎ বিশ্লেষণ নিলাম, অ্যাসিটিক অ্যাসিড নিচ্ছি। তো অ্যাসিটিক অ্যাসিড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কি হবে, অ্যাসিটেট আয়ন CH3CO- প্লাস H+। ওকে, কি হবে, CH3CO- এবং H+ হবে। সাপোজ আমি এই অ্যাসিটিক অ্যাসিডের কনসেন্ট্রেশন নিয়েছি C, অর্থাৎ আমি C মোলার অ্যাসিটিক অ্যাসিড নিয়েছি। ওকে, জলীয় দ্রবণে তো t=0 সময়, মানে প্রথম অবস্থায় তাদের বিয়োজন হয়নি। t সময় পর C∝ পরিমাণ বিয়োজিত হয়েছে। অ্যাসিটিক অ্যাসিডটা কতটা বিয়োজিত হয়েছে, C∝ পরিমাণ বিয়োজিত হয়ে C∝ অ্যাসিটেট আয়ন এবং C∝ পরিমাণ H+ আয়ন তৈরি করেছে। তাহলে এখন কতটা অ্যাসিটিক অ্যাসিড পড়ে এলো, C - C∝, সমান C কমন নিলাম 1 - আলফা। এতটা অ্যাসিটিক অ্যাসিড পড়ে রয়েছে t সময় পর, এবং কতটা পরিমাণ অ্যাসিটেট আয়ন এবং H+ পেয়েছি, C∝ অ্যাসিটেট এবং C∝ H+ পেয়েছি। তো এখানে যদি আমি বিয়োজন ধ্রুবকটা কেটা বের করতে চাই, তাহলে কি হবে, আমরা কি জানি, K সমান CH3CO- concentration of H+ by concentration of acetate ion। ওকে, তো অ্যাসিটেট আয়নের কতটা পেয়েছি, C∝, H+ কতটা পেয়েছি, C∝, এবং অ্যাসিটিক অ্যাসিড কতটা পড়ে আছে, C × 1 -
আলফা, তাই তো, সি ইন্টু 1 মাইনাস আলফা। তো এটাকে যদি আমি উপরে ক্যালকুলেশনটা করি, সি আলফা ইন্টু সি আলফা, সি আলফা স্কোয়ার বাই সি ইন্টু 1 মাইনাস আলফা। ওকে, সি আলফা স্কোয়ার না, এটা সি স্কোয়ার আলফা স্কোয়ার। তো এখানে একটা সি কেটে গেল, তাহলে কতটা পাচ্ছি, সি আলফা স্কোয়ার বাই 1 মাইনাস আলফা। তো এটা কিসের মানটা, কে এর মানটা, কিসের মানটা, এটা কে অর্থাৎ বিয়োজন ধ্রুবকের মানটা। ওকে, এবারে মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কি হয়, মানে এখানে এটা তো অ্যাসিটিক অ্যাসিডটা তো একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তো এখানে আলফার মানটা 1 থেকে খুবই কম হয়, এতটাই কম হয় যেটাকে নেগলেক্ট করা যেতে পারে, অর্থাৎ আলফার মানটা নেগলিজিবল। তো এখানে তাহলে 1 মাইনাস আলফা, এখানে আলফা যদি খুব কম হয়, আলফা যদি 1 থেকে অনেক ছোট হয়, তাহলে কি হবে, 1 মাইনাস আলফাটাকে আমি নিয়ার ইকুয়াল টু 1 ধরতে পারি, অর্থাৎ 1 মাইনাস আলফার মানটা আমি 1 ধরতে পারি। তো 1 মাইনাস আলফার মানটা নিয়ার ইকুয়াল টু 1। ওকে, তাহলে কি পেলাম, কে সমান সি আলফা স্কোয়ার বাই 1, 1 মাইনাস আলফাটা প্রায় 1 হয়ে গেছে মানটা। তো তাহলে কে সমান কি, সি আলফা স্কোয়ার। তাহলে আলফা স্কোয়ার সমান কি, কে বাই সি। তাহলে আলফা সমান কি, রুট ওভার কে বাই সি। তো আলফাটা কি আমরা জানি, বিয়োজন মাত্রা, আলফা সমান বিয়োজন মাত্রা। ওকে, তাহলে এখান থেকে আমাদের যে মেন ব্যাপারটা জানতে হবে, যার জন্য এতটা ডেরিভেশন করলাম, এটা পুরোটা কিন্তু আয়নিক ইকুইলিব্রিয়ামে আছে। তো আমরা এখানে আমাদের যেটুকু দরকার সেটা হচ্ছে আলফার মানটা, মানে হ্যাঁ আলফার মানটা অর্থাৎ বিয়োজন মাত্রার মানটা গাঢ়ত্বের সঙ্গে কিভাবে পরিবর্তন হয়। তো তার জন্য আমাকে এই ইকুয়েশনটাকে ডিরাইভ করলাম, আলফা সমান কি, রুট ওভার কে বাই সি। ওকে, যেখানে কে হচ্ছে বিয়োজন ধ্রুবক এবং সি হচ্ছে গাঢ়ত্ব। তো এখানে যদি আমি গাঢ়ত্বটা কিসে আছে, হরে আছে, সেটা হরে আছে। তো এখানে যদি আমি গাঢ়ত্বটা হ্রাস করি, গাঢ়ত্বটা হ্রাস মানে কি, গাঢ়ত্ব কোনো জলীয় দ্রবণের গাঢ়ত্ব হ্রাস করা মানে কি, তার লঘুতা বৃদ্ধি করা। তো গাঢ়ত্ব যদি হ্রাস করি, অর্থাৎ সি এর মানটা যদি হ্রাস করি, তাহলে কি হচ্ছে, এখানে যেহেতু এটা হরে আছে, তো হরের মানটা যদি হ্রাস করি, তাহলে পুরো যে মানটা সে মানটা কিন্তু বৃদ্ধি পাবে। তো সি এর মানটা যদি এখানে আমি কমাই বা হ্রাস করি, তাহলে এখানে কিন্তু আলফার মানটা বৃদ্ধি পাবে। অর্থাৎ যদি আমি এখানে গাঢ়ত্বটা হ্রাস করি, গাঢ়ত্ব হ্রাস করছি মানে লঘুতা বৃদ্ধি করছি, মানে আলফা বা বিয়োজন মাত্রা সেই মানটা কিন্তু বেড়ে যাবে, আলফার মান অর্থাৎ বিয়োজন মাত্রার মানটা কিন্তু বেড়ে যাবে। তো এর জন্য আমি এই ইকুয়েশনটা ডিরাইভ করলাম যে কোনো উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে যদি আমি গাঢ়ত্বের মানটা হ্রাস করি বা লঘুতা বৃদ্ধি করি, তাহলে তার বিয়োজন মাত্রার মানটা বেড়ে যাবে। তো বিয়োজন মাত্রার মানটা বা আলফার মানটা বাড়লে কি হবে, আরো বেশি পরিমাণে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বিয়োজিত হয়ে বেশি পরিমাণে আয়ন দেবে, মানে এখানে নাম্বার অফ আয়নটা অর্থাৎ আয়নের সংখ্যাটা কিন্তু বৃদ্ধি পাবে। ওকে, তো তাহলে কি হলো, মৃদু তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের বা উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে যদি আমি দ্রবণের লঘুতা বৃদ্ধি করি বা গাঢ়ত্ব হ্রাস করি, তাহলে এখানে আমি আলফার মানটা বৃদ্ধি পাচ্ছে এবং নাম্বার অফ আয়নস অর্থাৎ আয়নের সংখ্যার মানটা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে কিভাবে বৃদ্ধি পাচ্ছে, নাম্বার অফ আয়নস অর্থাৎ আয়নের সংখ্যার মানটা বৃদ্ধি পাচ্ছে। আর আমরা কি দেখলাম আগে, যে কোনো জলীয় দ্রবণে আয়নের সংখ্যা যত বাড়বে তার পরিবাহিতাও তত বৃদ্ধি পাবে। তো তার জন্য তার পরিবাহিতা অর্থাৎ ল্যামডা এম, এখানে মোলার পরিবাহিতা সেটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি দেখতে পেলাম আমরা, মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে যদি আমি লঘুতা বৃদ্ধি করি, তাহলে তার মোলার পরিবাহিতার মানটা বৃদ্ধি পাচ্ছে। তার কারণ একটা কারণ কি, আমি লঘুতা বৃদ্ধি করছি তত আয়নের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, তত মোলার পরিবাহিতাটা বৃদ্ধি পাচ্ছে। এটা গেল একটা কারণ। আরেকটাও কারণ সেম তীব্র তড়িৎ বিশ্লেষণের মতো। তো গাঢ় দ্রবণে কি হয়, গাঢ় দ্রবণে কি হয় না, ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো খুব কাছাকাছি থাকে। তো তাদের লঘুতা বৃদ্ধি করলে কি হয়, ক্যাটায়ন এবং অ্যানায়নের দূরত্বটা বেড়ে যায়, ফলে তাদের গতিবেগটা বেড়ে যায়। 2 নম্বর কি, লঘুতা বৃদ্ধি করলে গতিবেগটা বেড়ে যাবে, আগের মতোই এর গতিবেগটা বেড়ে যাবে, তার ফলে কি হবে, ল্যামডা এম এর মানটা বেড়ে যাচ্ছে। তো তীব্র এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য দুটোর মধ্যে পার্থক্যটা কি এখানে, তো তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে লঘুতা বৃদ্ধি করলে শুধুমাত্র একটা কারণে কন্ডাক্টেন্স বা মোলার কন্ডাক্টেন্স বাড়ছিল, কি কারণে, কারণ তার গতিবেগটা বেড়ে যাচ্ছিল। তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কি বাড়ছিল, তার গতিবেগটা বেড়ে যাচ্ছিল। কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে দুটো কারণে তার মোলার পরিবাহিতা বাড়ছে। 1 নম্বর নাম্বার অফ আয়নস, এটা মেন ফ্যাক্টর, নাম্বার অফ আয়নস বা আয়নের সংখ্যা তার বেড়ে যাচ্ছে এবং তার গতিবেগও কিছুটা বৃদ্ধি পাচ্ছে। তার ফলে কি হয়, তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে যে লঘুতা বৃদ্ধিতে যে বৃদ্ধিটা হয় সেটা সরল রেখায় হয়। তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে বা স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কি হয়, সরল রেখায় বৃদ্ধি হয়। লঘুতা বৃদ্ধিতে মোলার পরিবাহিতার যে বৃদ্ধিটা সেটা সরল রেখায় বৃদ্ধি হয়। আর কি হয়, মৃদুর ক্ষেত্রে কি হয়,
সেটা এক্সপোনেনশিয়াল ভাবে বৃদ্ধি পায়। কন্ডাক্ট্যান্স বা মোলার পরিবাহিতার মানটা এক্সপোনেনশিয়াল ভাবে বৃদ্ধি পায়। এক্সপোনেনশিয়াল মানে কি সূচকীয়ভাবে বৃদ্ধি পায়। আর এটা শুধুমাত্র সরলরেখায় বৃদ্ধি পায়। কারণ কি এখানে দুটো ফ্যাক্টর আছে, দুটো কারণে কন্ডাক্ট্যান্স বাড়ছে এবং এখানে শুধুমাত্র একটা কারণে কন্ডাক্ট্যান্স বাড়ছে। তো তার জন্য এটা সূচকীয় হারে বৃদ্ধি পায় এবং এটা সরলরেখায় বৃদ্ধি পায়। তো আমরা কি দেখছি, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের লঘুতা বৃদ্ধি করলে তার মোলার কন্ডাক্ট্যান্স বা মোলার পরিবাহিতা সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তীব্র এবং মৃদুর ক্ষেত্রে বৃদ্ধির পরিমাণটা বিভিন্ন হতে পারে, তো বৃদ্ধি মূল্যেই পাচ্ছে। তো এবারে একটা প্রশ্ন হচ্ছে, লঘুতায় যদি আমি বাড়াতেই থাকি মানে দ্রবণটা আমি গাঢ়ত্বটা কমাতেই থাকি একদম লঘুতা বৃদ্ধি করতে ইনফাইনাইট পর্যন্ত চলে গেলাম, অসীম লঘুতায় চলে গেলাম, তাহলে কিন্তু তার কন্ডাক্ট্যান্সটাও অসীম হবে? সেটা কিন্তু নয়, তার কন্ডাক্ট্যান্সটা অসীম হবে না। একটা সময় আসবে যখন লঘুতা বৃদ্ধি করতে কন্ডাক্ট্যান্সটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাবে, যেটাকে বলা হয় অসীম লঘুতায় মোলার পরিবাহিতা। এবং যেটাকে ডিনোট করা হয় কি দিয়ে? ল্যামডা 0m দিয়ে ডিনোট করা হয়। কি দিয়ে ডিনোট করা হয়? ল্যামডা 0m দিয়ে ডিনোট করা হয়। তো এটাকে কি বলে? অসীম লঘুতায় মোলার পরিবাহিতা। অসীম লঘুতায় মোলার পরিবাহিতা। মানে কি বললাম না, আমি কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের আমি লঘুতা বাড়াতেই থাকছি, তো এমন একটা সময় আসবে যখন সেটা প্রায় অসীম লঘুতায় পৌঁছে যাবে, তখন কি হবে? সেখানে মোলার পরিবাহিতার কিন্তু আর কোনো চেঞ্জ হবে না। তখন লঘুতা বৃদ্ধি করলে আর মোলার পরিবাহিতার কোনো চেঞ্জ হবে না। তো সেই অবস্থাটাকে আমরা বলতে পারি অসীম লঘুতায় মোলার পরিবাহিতা, যেটাকে ডিনোট করায় ল্যামডা 0m দিয়ে। তো এবার যদি আমি গ্রাফ প্লট করি, লেখচিত্র আঁকি, কি ল্যামডা m ভার্সেস √c। প্রথম আঁকবো তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে, কি তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে এদিকে √c, অর্থাৎ এইদিকে হচ্ছে গাঢ়ত্ব বৃদ্ধি পাচ্ছে, এদিকে গেলে গাঢ়ত্ব বৃদ্ধি পাচ্ছে, এদিকে গেলে লঘুতা বৃদ্ধি পাচ্ছে। এদিকে গাঢ়ত্ব বাড়ছে, তার মানে তার উল্টো দিকে হবে, লঘুতা বৃদ্ধি পাচ্ছে। এবং এই জায়গায় তার লঘুতাটা টেন্ডস টু ইনফিনিটি এবং গাঢ়ত্বটা টেন্ডস টু 0। এই জায়গায় লঘুতা টেন্ডস টু ইনফিনিটি এবং গাঢ়ত্ব টেন্ডস টু 0। ওকে, এবং এই দিকে প্লট করছি এবং অর্থাৎ ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা প্লট করছি সেটা হচ্ছে ল্যামডা m বা মোলার পরিবাহিতা। তো তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কি হয়, সাপোজ যখন গাঢ়ত্বটা অনেক বেশি ছিল, মানে যখন দ্রবণটা গাঢ় ছিল, তখন তার কন্ডাক্ট্যান্স ছিল এই জায়গায়, লঘুতাটা বৃদ্ধি করলাম, কন্ডাক্ট্যান্স বাড়লো, আরও লঘুতা বৃদ্ধি করছি, কন্ডাক্ট্যান্স বাড়লো, আরও লঘুতা বৃদ্ধি করছি, কন্ডাক্ট্যান্স বাড়লো, আরও বৃদ্ধি করছি, কন্ডাক্ট্যান্স বাড়লো। তো এখানে বৃদ্ধিটা কিন্তু সরল রেখায় হয়, কারণ কি এখানে আগেই বললাম শুধুমাত্র একটা ফ্যাক্টরের জন্য কন্ডাক্ট্যান্স বাড়ে। তো এইগুলোকে যদি আমি যোগ করি তাহলে একটা সরলরেখা পাবো। তো এই সরলরেখাটাকে যদি আমি বাড়িয়ে দিই, এক্সট্রাপোলেট করি, সরলরেখাটাকে যদি আমি বাড়িয়ে দিই, তাহলে এখানে আমি একটা এই জায়গাতে ছেদ করছি, ওয়াই অ্যাক্সিসটাকে এই জায়গাতে ছেদ করছি, এবং এই যে মানটা এটাকে বলা হয় ল্যামডা 0m, এবং এই মানটাকে বলা হয় অসীম লঘুতায় মোলার পরিবাহিতা। অর্থাৎ এই জায়গায় যে আর কন্ডাক্ট্যান্সটা বাড়বে না, যতই লঘুতা বৃদ্ধি করি না কেন এই জায়গায় যে কন্ডাক্ট্যান্সটা বাড়বে না, অর্থাৎ এই জন্য এটাকে বলা হয় ল্যামডা 0m বা অসীম লঘুতায় মোলার পরিবাহিতা। সেম গ্রাফ যদি আমি মৃদু তড়িৎ বিশ্লেষণের বা উইক ইলেকট্রোলাইটের জন্য আমি প্লট করি, এক্স অ্যাক্সিস বরাবর √c, এইদিকে গেলে গাঢ়ত্ব বাড়ছে, এইদিকে গেলে লঘুতা বৃদ্ধি পাচ্ছে। ওকে, আর এইদিকে প্লট করছি ওয়াই অ্যাক্সিস বরাবর ল্যামডা m, অর্থাৎ মোলার পরিবাহিতা। তো যখন তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কি হয়, দুটো কারণে কন্ডাক্ট্যান্সটা বাড়ে। এক নম্বর আয়নের সংখ্যা বাড়ে, 2 নম্বর গতিবেগটাও কিছু পরিমাণ বাড়ে। তার জন্য কি হয়, বৃদ্ধির হারটা খুব বেশি হয়, অর্থাৎ সূচকীয় হারে বৃদ্ধি পায়। তো যখন দ্রবণটা গাঢ় ছিল তখন ধরে নেওয়া যাক এখানে কন্ডাক্ট্যান্স ছিল, এবং যত লঘুতা বৃদ্ধি করছি সূচকীয় হারে কন্ডাক্ট্যান্সটা বাড়তে থাকে, সূচকীয় হারে মোলার পরিবাহিতা বাড়তে থাকে। ওকে, কিন্তু কি হয়, এই রেখাটা কখনোই কিন্তু ওয়াই অ্যাক্সিসকে টাচ করে না, এই রেখাটা ওয়াই অ্যাক্সিসকে কখনোই টাচ করবে না। তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কিন্তু রেখাটা ওয়াই অ্যাক্সিসকে টাচ করেছিল, কিন্তু মৃদুর ক্ষেত্রে ওয়াই অ্যাক্সিসকে টাচ করবে না। মানে আমি মৃদু তড়িৎ বিশ্লেষণের অসীম লঘুতার মানটা, অসীম লঘুতায় মোলার পরিবাহিতা এর মানটা কিন্তু গ্রাফ থেকে বের করতে পারবো না। কেন পারবো না, বা কেন এটা টাচ করছে না, তার কারণটা কি? কারণ মৃদু তড়িৎ বিশ্লেষণ কি হয়, এর আলফার মানটা অর্থাৎ বিয়োজন মাত্রার মানটা কখনোই 1-এর কাছে পৌঁছাতে পারে না। যতই লঘুতা বৃদ্ধি করতে থাকি ততই বেশি পরিমাণে তড়িৎ বিশ্লেষ্য আরও
বিয়োজিত হতে থাকে, মানে ততই তড়িৎ বিশ্লেষ্য বিয়োজিত হতে থাকে, অর্থাৎ ততই আমি কিন্তু আয়ন পেতেই থাকবো। লঘুতা বৃদ্ধি করছি, আরও কিছু পরিমাণ আয়ন পাচ্ছি, আবার লঘুতা বৃদ্ধি করছি, আরও কিছু পরিমাণ আয়ন পাচ্ছি, মানে আয়নের সংখ্যা কিন্তু অল্প হলেও বাড়তেই থাকবে। তার মানে কি, আয়নের সংখ্যা বাড়লে মোলার পরিবাহিতার মানটাও কিন্তু বাড়তেই থাকবে। তো এখানে তার জন্য কখনোই অসীম লঘুতার মানটা আমি গ্রাফ থেকে পাবো না। অসীম লঘুতায় মোলার পরিবাহিতার মানটা গ্রাফ থেকে পাবো না। ওকে, তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে λ0m বা অসীম লঘুতায় মোলার পরিবাহিতা কিভাবে বের করব, সেটা বের করার জন্য বিজ্ঞানী কোলরাস একটা সূত্র দিয়েছিলেন, যেটা থেকে আমরা মৃদু তড়িৎ বিশ্লেষণের অসীম লঘুতায় মোলার পরিবাহিতার মানটা অর্থাৎ λ0mটা বের করতে পারি। তো তো যাওয়া যাক কোলরাস লতে বা কোলরাসের সূত্রতে। তো এবার আসছি কোলরাস ল। তো বিজ্ঞানী কোলরাস কি বললেন, অসীম লঘুতায় কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মোট মোলার পরিবাহিতা ওই দ্রবণে উপস্থিত ক্যাটায়ন এবং অ্যানায়নের মোট মোলার আয়নীয় পরিবাহিতার সমষ্টির সমান। তার মানে কি, যদি সাপোজ আমি NaCl এর মোলার পরিবাহিতা বের করতে চাই, অসীম লঘুতায় NaCl এর মোলার পরিবাহিতা বের করবো, অর্থাৎ NaCl এর λ0mটা বের করব, λ0m অফ NaCl বের করব। তো NaCl জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কি হয়, NaCl থেকে Na প্লাস প্লাস Cl মাইনাস হয়। তো তাহলে NaCl এর যদি মোলার পরিবাহিতা বের করতে চাই অসীম লঘুতায়, NaCl এর ক্ষেত্রে λ0m বা অসীম লঘুতায় মোলার পরিবাহিতা যদি বের করতে চাই, তাহলে কি হবে, সেই সূত্রটা কি, λ0m অফ Na প্লাস প্লাস λ0m অফ Cl মাইনাস। এবার যদি আমি CaCl2 এর অসীম লঘুতায় মোলার পরিবাহিতা বের করতে চাই, তো CaCl2টা জলীয় দ্রবণে কীভাবে বিয়োজিত হয়, Ca2 প্লাস প্লাস 2Cl মাইনাস। তো তাহলে CaCl2 এর অসীম লঘুতায় মোলার পরিবাহিতা বা λ0m বের করব, সেটা কি হবে, λ0 অফ Ca2 প্লাস প্লাস 2 ইন্টু, কারণ এখানে 2Cl মাইনাস আছে, তো 2 ইন্টু λ0 অফ Cl মাইনাস। সেমভাবে যদি যদি আমি Al2SO4 তার হোল চেয়ার বের করতে চাই, Al2SO4 তার হোল চেয়ার বের করতে চাই, তো Al2SO4 তার হোল 3 জলীয় দ্রবণে কীভাবে বিয়োজিত হয়, 2Al3 প্লাস প্লাস 3SO4 2 মাইনাস। তো তাহলে যদি λ0m বের করতে চাই, λ0m অফ Al2SO4 তার হোল থ্রাইস কি হবে, λ0 2 ইন্টু, কারণ এখানে দুটো Al3 প্লাস আছে, তো তাহলে 2 ইন্টু λ0 অফ Al3 প্লাস প্লাস কটা SO4 2 মাইনাস আছে, তিনটে, তাহলে 3 ইন্টু λ0 অফ SO4 2 মাইনাস। তো তাহলে জেনারেল যদি একটা ফর্মুলা বের করতে চাই, যদি একটা এরকম লবণ থাকে AxBy একটা যদি ইলেকট্রোলাইট থাকে, AxBy যদি ইলেকট্রোলাইট থাকে, তাহলে সেটা কীভাবে বিয়োজিত হয় জলীয় দ্রবণে, X A প্লাস প্লাস Y B মাইনাস। তাহলে যদি আমি λ0m অফ XBy বের করতে চাই, তাহলে কি হবে, X ইন্টু ল্যামডা অফ A প্লাস প্লাস Y ইন্টু ল্যামডা অফ B মাইনাস। তো কোলরাসের সূত্র অনুসারে যদি AxBy জাতীয় কোনো আমি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের অসীম লঘুতায় মোলার পরিবাহিতা বা λ0m এর মান বের করতে চাই, তাহলে তার সূত্রটা কি, X ল্যামডা A প্লাস প্লাস Y ল্যামডা B মাইনাস। তাহলে কোলরাসের সূত্রের তাৎপর্য কি, গাঢ় জলীয় দ্রবণের ক্ষেত্রে কি হয়, ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো সাপোজ A প্লাস এবং B মাইনাস, ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো কি হয়, খুব কাছাকাছি থাকে, গাঢ় দ্রবণের ক্ষেত্রে খুব কাছাকাছি থাকে, এবং তাদের মধ্যে তখন কি থাকে, আকর্ষণ বলটা বেশি থাকে। গাঢ় দ্রবণের ক্ষেত্রে কি হয়, A প্লাস এবং B মাইনাস অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো কাছাকাছি থাকে, তার ফলে তাদের আকর্ষণ বলটা বেশি হয়, বেশি হওয়ার ফলে কি হয়, তাহলে A প্লাসটা যখন জলীয় দ্রবণে প্রবাহিত হতে থাকে, A প্লাসটা যখন জলীয় দ্রবণে প্রবাহিত হতে থাকে, তখন B মাইনাসটা তার প্রবাহটাকে বাধা দেয়, আবার B মাইনাসটা যখন জলীয় দ্রবণে প্রবাহিত হতে থাকে, তখন A প্লাসটা তার প্রবাহকে বাধা দেয়। কারণ কি, তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করছে, আকর্ষণ বল কাজ করার কারণ কি, দুটো অপোজিট চার্জ, তো তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করছে। তাহলে A প্লাস এবং B মাইনাস দুটোই কিন্তু স্বাধীনভাবে বিচরণ করতে পারে না, এবং মোলার পরিবাহিতাতে তাদের স্বাধীন যে প্রভাবটা সেটা কিন্তু প্রয়োগ করতে পারে না। এবার যদি আমি ইনফাইনাইট ডাইলিউশন বা অসীম লঘুতায় পৌঁছে যেতে পারি, তখন কি হয়, এই A প্লাস এবং B মাইনাস এদের মধ্যে দূরত্বটা খুব
বেড়ে যায়। এ প্লাস অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়ন এদের মধ্যে দূরত্বটা কিন্তু খুব বেড়ে যায়। কি হয়? ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে দূরত্বটা খুব বেড়ে যায়, দূরত্বটা খুব বেড়ে যায়। তখন কি হয়? এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা প্রায় থাকে না বললেই চলে। এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা অর্থাৎ আকর্ষণ বলটা প্রায় নেই বললেই চলে। তাহলে কি হয়? তখন এ প্লাসটাও স্বাধীনভাবে বিচরণ করতে পারে, বি মাইনাসটাও স্বাধীনভাবে বিচরণ করতে পারবে জলীয় দ্রবণে। তাহলে এ প্লাসের প্রবাহকে বি মাইনাস কোনো রকমভাবে অ্যাফেক্টেড করতে পারবে না, এবং বি মাইনাসের প্রবাহকে এ প্লাস কোনোভাবে অ্যাফেক্টেড করতে পারবে না। তাহলে এ প্লাস এবং বি মাইনাস দুটোই স্বাধীনভাবে যদি বিচরণ করতে পারে, তাহলে দ্রবণের যে মোট মোলার পরিবাহিতা সেটাতে তারা দুজনেই নিজ নিজ অবদান প্রয়োগ করতে পারবে, যেটা অপরের দ্বারা এফেক্টেড নয়, যেটা অপরের দ্বারা প্রভাবিত নয়। নিজ নিজ অবদান প্রয়োগ করতে পারবে কিসে? জলীয় দ্রবণের মোট মোলার পরিবাহিতাতে। ওকে, তার জন্যই অসীম লঘুতায় কোল্লাসের সূত্রটা এটাই দেওয়া হয়েছে যে অসীম লঘুতায় কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মোলার পরিবাহিতা তাদের সংগঠক ক্যাটায়ন এবং অ্যানায়নের অসীম লঘুতায় মোলার পরিবাহিতার সমষ্টির সমান। তো এবার আসছি কোল্লাসের সূত্রের প্রয়োগ বা অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন কি? এক নম্বর অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষের অসীম লঘুতায় মোলার পরিবাহিতা নির্ণয়। যেটা আমরা গ্রাফ থেকে নির্ণয় করতে পারছিলাম না, সেটা এবারে আমরা কোল্লাসের সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারবো। কি নির্ণয় করতে পারবো? অসীম লঘুতায় মৃদু তড়িৎ বিশ্লেষের মোলার পরিবাহিতা, অর্থাৎ λ0m ফর উইক ইলেকট্রোলাইট। ওকে, অসীম লঘুতায় মৃদু তড়িৎ বিশ্লেষের আমি λ0mটা বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? সাপোজ আমাকে λ0m অফ কার বার করতে হবে? অ্যাসিডিক অ্যাসিডে CH3COOH। অ্যাসিডিক অ্যাসিড একটা উইক ইলেকট্রোলাইট, তো এটার আমাকে অসীম লঘুতায় মোলার পরিবাহিতা বা λ0mটা বের করতে হবে। তো আমার তার জন্য আমি কি করতে হবে? আমি কি জানি? আমি কয়েকটা ইলেকট্রোলাইটের অসীম লঘুতায় মোলার পরিবাহিতার মান জানি। কি কি জানি? CH3CONA মানে সোডিয়াম অ্যাসিটেটের জানি, আর কি জানি? HCl এর জানি, আর NaCl এর জানি। তিনটে λ0m এর মানটা আমি জানি। এই তিনটে λ0m এর মানটা জানি। এই তিনটেই কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তো এদের λ0m এর মানটা জানি। তো এখান থেকে আমরা মৃদু তড়িৎ বিশ্লেষের λ0mটা কীভাবে বের করব? তো অ্যাসিডিক অ্যাসিডকে বিয়োজিত করলে কি পাবো আমি? CH3CO প্লাস H প্লাস। ওকে, তো আমাদের কি করতে হবে না, যেই তড়িৎ বিশ্লেষ্যগুলো আমার দেওয়া আছে সেই তড়িৎ বিশ্লেষের আয়নগুলো থেকে আমার অ্যাসিডিক অ্যাসিডের আয়নগুলোকে আনতে হবে। প্লাস মাইনাস যেমনভাবে হোক অ্যাসিডিক অ্যাসিডের আয়নগুলোকে আনতে হবে। তো অ্যাসিডিক অ্যাসিডকে বিয়োজিত করে কি হচ্ছে? অ্যাসিডেড আয়ন তার সঙ্গে H প্লাস আয়ন। তো প্রথমে আমার দরকার অ্যাসিডেড আয়ন। তো অ্যাসিডেড আয়নটা কোথায় আছে দেখতে পাচ্ছি? সোডিয়াম অ্যাসিডেটে আছে। তো প্রথমে আমি সোডিয়াম অ্যাসিডেটকে ভেঙে লিখব CH3CO প্লাস অফ Na প্লাস। ওকে, তারপর আমার কি লাগবে? এখানে H প্লাস লাগবে। H প্লাস কোথায় আছে? HCl আছে। তো তাহলে আমি HCl এর আয়নগুলোকে ভেঙে লিখব H প্লাস প্লাস Cl মাইনাস। এবারে অ্যাসিডেড আয়ন পেয়ে গেলাম, H প্লাস আয়ন পেয়ে গেলাম, কিন্তু বাড়তি চলে এলো NaCl মানে Na প্লাস এবং Cl মাইনাস। তার মানে আমি কি করব? একটা Na প্লাসকে মাইনাস করে দেবো এবং একটা Cl মাইনাসকে মাইনাস করে দেবো। তো এই আয়নগুলো যদি আমি জুড়ে লিখি তাহলে কি হচ্ছে? CH3CONA অর্থাৎ সোডিয়াম অ্যাসিডেট প্লাস HCl মাইনাস অফ Na প্লাস Cl মাইনাস মানে মাইনাস অফ NaCl। তাহলে যদি আমি এবার এই অ্যাসিডিক অ্যাসিডের λ0m এর মানটা বের করতে চাই, কি বের করবো এবার আমি? λ0m অফ অ্যাসিডিক অ্যাসিড CH3COOH বের করবো। তাহলে কি করতে পারি আমি? λ0 অফ সোডিয়াম অ্যাসিডেট CH3COONA তার সঙ্গে প্লাস λ0 অফ HCl তার সঙ্গে মাইনাস করবো কি? মাইনাস λ0 অফ NaCl। তাহলে অ্যাসিডিক অ্যাসিডের অসীম লঘুতায় মোলার পরিবাহিতা বা λ0m বের করার জন্য আমার এইভাবে করলেই আমি কিন্তু পেয়ে যাব। ওকে, আমি এর মানগুলো জানি, তাহলে সেখান থেকে আমি অ্যাসিডিক অ্যাসিডের অসীম লঘুতায় মোলার পরিবাহিতা বা λ0m এর মানটা বের করতে পারবো। আরেকটা এক্সাম্পল নিচ্ছি, সেটা হলো কি? NH4OH বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তার λ0m এর মানটা বের করতে হবে। λ0m অফ NH4OH এর
মানটা বের করতে হবে। কী কী দেওয়া আছে, ল্যামডা জিরো অফ BaO স্টার হোল টু, ল্যামডা জিরো অফ BaCl2, ল্যামডা জিরো অফ NH4Cl। ওকে, তো এবারে কীভাবে বের করব। ওকে, আমার কি বের করতে বলেছি, NH4OH, NH4OH একে জলীয় দ্রবণে ভাঙলে কি হবে, NH4 প্লাস প্লাস OH মাইনাস। তো তাহলে আমাকে কি কি চাই, NH4 প্লাস আয়ন চাই, OH মাইনাস আয়ন চাই। এবার আমি এখানে দেখব কোথায় NH4 প্লাস আয়ন আছে। তো NH4Cl এ NH4 প্লাস আয়ন আছে, কারণ NH4Cl সমান কি NH4 প্লাস প্লাস Cl মাইনাস। NH4Cl কে ভাঙলে কি হবে, NH4 প্লাস প্লাস Cl মাইনাস, তাই তো। তাহলে আমাকে NH4Cl টাকে আয়নে ভেঙে আমি এখানে লিখব। প্রথমে কি লিখব, NH4 প্লাস প্লাস Cl মাইনাস। কি করেছি, NH4Cl টাকে আয়নে ভেঙে লিখেছি। তারপরে আমার কি চাই, OH মাইনাস চাই। তো OH কোথায় আছে দেখতে পাচ্ছি, BaO স্টার হোল টু। তো এর মানটা x আছে, আমি ধরে নিচ্ছি এখানে মানটা x আছে, আমি এখানে লিখছি। তো BaO স্টার হোল টুকে যদি আমি জলীয় দ্রবণে বিয়োজিত করি কি পাবো আমি, Ba2 প্লাস প্লাস 2OH মাইনাস। তাহলে BaOH2 কে আয়নে ভেঙে আমি এখানে লিখছি। কারণ কেন আমি লিখছি এখানে এটাকে প্লাস করে, কারণ OH মাইনাসটা আমি পাবো। এখানে আমার OH মাইনাস লাগবে, আর আমি BaO স্টার হোল টু থেকে OH মাইনাস পাবো। তাহলে এটা লিখি, Ba2 প্লাস প্লাস 2OH মাইনাস। কি হলো, NH4 প্লাস পেয়ে গেলাম, OH মাইনাস পেয়ে গেছি। এখন কি হলো, কিন্তু এক্সেস কি রয়ে গেল, Cl মাইনাস রয়ে গেল, Ba2 প্লাস রয়ে গেল। ওকে, তাহলে Cl মাইনাস Ba2 প্লাস কোথায় দেখতে পাচ্ছি, BaCl2 তে দেখতে পাচ্ছি। BaCl2 কে ভাঙলে কি পাবো, Ba2 প্লাস প্লাস 2Cl মাইনাস, Ba2 প্লাস প্লাস 2Cl মাইনাস। তো তাহলে BaCl2 কে ভেঙে সে আয়নগুলোকে লিখবো। কি করে লিখবো, মাইনাস লিখবো, কারণ কি আমার Cl মাইনাস আর Ba2 প্লাসটা এক্সেস হয়ে গেছে, বাড়তি হয়ে গেছে, সেগুলোকে আমাকে মাইনাস করতে হবে। তার জন্য এটাকে আমি মাইনাসে লিখবো, মাইনাস Ba2 প্লাস মাইনাস 2Cl মাইনাস। ঠিক আছে, এবারে কি দেখতে পাচ্ছি, এখানে Cl মাইনাস আছে একটা, কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে Cl মাইনাস দুটো। আবার হ্যাঁ, এটুকুই পার্থক্য আমি দেখতে পাচ্ছি। তাহলে এই যে Cl মাইনাসটাকে, সেটাকে আমি 2 দিয়ে গুণ করে দিই। এই Cl মাইনাসটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে আমাকে NH4 প্লাসটাকে 2 দিয়ে গুণ করতে হবে। কারণ কি ওভারঅল আমি NH4Clটাকে নিয়েছি, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে আমাকে NH4 প্লাসটাকেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি দেখতে পাচ্ছি, এখানে Cl মাইনাস 2Cl মাইনাস 2Cl মাইনাস কেটে যাচ্ছে, আর কি হচ্ছে Ba2 প্লাস আর Ba2 মাইনাস কেটে যাচ্ছে। তাহলে আমি কি করব, এই যে আয়নগুলোকে আমি ভেঙে লিখেছিলাম, সেই আয়নগুলোকে আমি একসঙ্গে লিখব। যে আয়নগুলোকে ভেঙে লিখেছিলাম সেই আয়নগুলোকে আমি ইলেকট্রোলাইট ফর্মে লিখব। এটা কি 2 ইন্টু NH4Cl, এটা কি BaO স্টার হোল টু, Ba প্লাস BaOH স্টার হোল টু মাইনাস এটা কি BaCl2 মাইনাস BaCl2। আবার তাহলে আমি এটা কি পেয়েছি, 2NH4 প্লাস পেয়েছি। এটাকে কাটাকুটি করে ক্যালকুলেশন করে কি পেয়েছি, 2NH4 প্লাস পেয়েছি আর 2OH মাইনাস পেয়েছি। বাকিগুলো কেটে গেছে, কি পড়ে রয়েছে, 2NH4 প্লাস আর 2OH মাইনাস, এই দুটো পড়ে রয়েছে। তার মানে এটা কি হলো 2NH4OH। কারণ কি NH4OH কে ভাঙলে আমি একটা NH4 প্লাস এবং একটা OH মাইনাস পাচ্ছিলাম, কিন্তু এখানে আমাকে ক্যালকুলেশন করার জন্য 2 দিয়ে NH4 প্লাসটাকে গুণ করতে হয়েছে, আর 2OH মাইনাসটা আগে 2 ছিল। তাহলে এটাকে আমি ওভারঅল কি পেলাম, 2 ইন্টু NH4OH পেলাম, অর্থাৎ 2 মোল NH4OH পেয়েছি। তো তাহলে এবার যদি আমি ল্যামডা জিরো এম অফ NH4OH বের করতে চাই, তো এখানে ল্যামডা জিরো এম অফ NH4OH না করে 2 ইন্টু ল্যামডা জিরো অফ NH4OH করবো, কারণ 2 মোল NH4OH আছে। তো সেটাকে বের করার জন্য কী হবে, 2 ইন্টু ল্যামডা জিরো অফ NH4Cl প্লাস ল্যামডা জিরো অফ BaO স্টার হোল টু মাইনাস ল্যামডা জিরো অফ BaCl2। তো আমি কি কি জানি, NH4Cl এর মানটা কত, ল্যামডা জিরো অফ NH4Cl এর মানটা কত, Z। তাহলে 2 ইন্টু Z বা 2Z, BaO তার হোল টু এর মানটা কত, X প্লাস X, BaCl2 এর মান কত, Y মাইনাস Y। এটা কি কিসের মানটা, 2 ইন্টু ল্যামডা জিরো অফ NH4OH। তাহলে যদি আমি ল্যামডা জিরো অফ NH4OH এর মানটা বের করতে চাই, অতএব ল্যামডা জিরো অফ NH4OH সমান পুরো মানটা 2Z প্লাস X মাইনাস Y বাই 2। এটাই হলো
ল্যামডা জিরো অফ NH4OH এর মান ভায়া কোল্লাস ল। কোল্লাস ল বা কোল্লাসের সূত্রের 2 নম্বর অ্যাপ্লিকেশন কি? অ্যাপ্লিকেশন 2 কি অ্যাপ্লিকেশন? মৃদু তড়িৎ বিশ্লেষণের বিয়োজন মাত্রা নির্ণয় কি? আলফা নির্ণয়। আলফা নির্ণয়, আলফা মানে কি? বিয়োজন মাত্রা। কিসের জন্য? মৃদু তড়িৎ বিশ্লেষণের বিয়োজন মাত্রা নির্ণয়। তো ধরা যাক কোন একটা মৃদু তড়িৎ বিশ্লেষণের সি মোলার গারত্বে কন্ডাক্টেন্স হলো ল্যামডা এম। সি মোলার গারত্বের কন্ডাক্টেন্স বা পরিবাহিতা, মোলার পরিবাহিতা ল্যামডা এম, এবং অসীম লঘুতায় কন্ডাক্টেন্স কি? ল্যামডা জিরো এম। এটা ধরে নিয়েছি। ওকে, এবারে সি মোলার গারত্বে কন্ডাক্টেন্স হচ্ছে ল্যামডা এম। এই ল্যামডা এম বা মোলার পরিবাহিতা কিসের সমানুপাতিক? আয়নের সংখ্যার সমানুপাতিক। ল্যামডা এম কিসের সমানুপাতিক? ল্যামডা এম প্রপোর্শনাল টু আয়নের সংখ্যার সমানুপাতিক। কারণ কি? মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কি দেখলাম? আয়নের সংখ্যা যত বাড়ছে মোলার পরিবাহিতা তত বাড়ছে। আবার এই আয়নের সংখ্যাটা কিসের সঙ্গে সমানুপাতিক? আয়নের সংখ্যাটা বিয়োজন মাত্রার সঙ্গে সমানুপাতিক। বিয়োজন মাত্রা বা আলফার সঙ্গে সমানুপাতিক। এটা আমি আগে দেখেছি মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে। কি বললাম? মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে মোলার পরিবাহিতাটা আয়নের সংখ্যার সঙ্গে সমানুপাতিক, এটা আমরা আগে দেখেছি। আবার এই আয়নের সংখ্যাটা কিসের সঙ্গে সমানুপাতিক? বিয়োজন মাত্রার সঙ্গে সমানুপাতিক। কারণ কি? বিয়োজন মাত্রা যত বাড়বে আয়নের সংখ্যাটাও তত বাড়বে। তাহলে এবার আসা যাক, আমি কি করছি? ল্যামডা এম বাই ল্যামডা জিরো এম এর মানটা বের করব। তাহলে ল্যামডা এমটা কি? সি মোলার গারত্বে আয়নের সংখ্যা বাই ল্যামডা জিরো এম কি? অসীম লঘুতায় আয়নের সংখ্যা। এর মানটা কি? সি মোলার গারত্বে আয়নের সংখ্যাটা কিসের সমানুপাতিক? বিয়োজন মাত্রার সমানুপাতিক। তাহলে সি মোলার গারত্বে এটা সমান কি লিখতে পারি? সি মোলার গারত্বের বিয়োজন মাত্রা বাই অসীম লঘুতায় বিয়োজন মাত্রা। অসীম লঘুতায় বিয়োজন মাত্রা। এবার কি? অসীম লঘুতায় বিয়োজন মাত্রাটাকে আমি নিয়ার ইকুয়াল টু 1 ধরতে পারি, 1 এর কাছাকাছি ধরতে পারি। প্রায় অসীম লঘুতায় অনেকটাই বিয়োজিত হয়ে যায়, প্রায় 1 এর কাছাকাছি আমি বিয়োজন মাত্রাটা ধরতে পারি। মানে কি? অসীম লঘুতায় কি হয়? বিয়োজন মাত্রাটা আলফা নিয়ার ইকুয়াল টু 1 হয়। তাহলে সি মোলার গারত্বে যদি বিয়োজন মাত্রা যদি আলফা হয়, সি মোলার গারত্বের বিয়োজন মাত্রা যদি আলফা হয় এবং অসীম লঘুতে বিয়োজন মাত্রা কি পেলাম? 1 পেলাম। তাহলে ওভারঅল যে ইকুয়েশনটা পেলাম সেটা কি? ল্যামডা এম বাই ল্যামডা জিরো এম সমান আলফা। তাহলে কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে যদি আমি অসীম লঘুতায় মোলার পরিবাহিতা এবং সি মোলার গারত্বে মোলার পরিবাহিতা যদি আমি জেনে থাকি, তাহলে সেখান থেকে আমি আলফার মানটা কিন্তু বের করতে পারবো। এই গেল কোল্লাসের সূত্রের 2 নম্বর অ্যাপ্লিকেশন। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার উইথ ফ্রেন্ডস।